হ্যাপি হোলি। বাগিশ এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রীদের বসন্ত উৎসবের প্রথমেই শুভেচ্ছা জানাই। আজকের এই বসন্ত উৎসবে তোমরা অবশ্যই মেতে উঠবে, কারণ আজকের আনন্দের দিন, আজকের একটা উদ্দীপনার দিন। কিন্তু তোমাদের যে টার্গেট, তার থেকে লক্ষ্যভ্রষ্ট হলে কিন্তু চলবে না। বসন্ত উৎসব করো, আনন্দ, নাচো, গানো সব করো, তারপরে কিন্তু তোমার যে মূল টার্গেট সেই পড়াশোনায় ফিরে আসতে হবে। আমি জানি আজকের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো 2025-এ এবং মাধ্যমিক পরীক্ষার্থী আছো 2025-এ, তাদের কিন্তু আজকের উৎসবে হারিয়ে গেলে চলবে না, ফিরে আসতে হবে মূল স্রোতে। আর 9 এবং 11 তোমাদের দায়িত্ব রয়েছে, দায়বদ্ধতা নিয়েই তোমরা কিন্তু পড়াশোনায় ফিরে আসবে। তা আজকে আমি মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো 2025-এর জন্য, এপ্রিলে যারা প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন পরীক্ষা বসতে চলেছো আর কটা দিন পরেই পরীক্ষার মুহূর্তে পৌঁছে গেছো, তাদের জন্য কিন্তু আজকে আমি হাজির হয়েছি হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি নিয়ে। এইখানে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু অবজেক্টিভ প্রশ্ন হয়, যাতে তোমরা অবশ্যই এই প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন দশম শ্রেণীর এপ্রিলে 2024-এ হচ্ছে এবং 25-এ তোমরা যে ফাইনাল এক্সাম দেবে, টেস্ট এক্সাম দেবে, সবার জন্য কিন্তু এই হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে আমি এটা নিয়ে আলোচনা করব এবং মূল বিষয় ঢোকার আগেই আমি একটাই কথা বলবো, যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। তবে এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলবে না, যাতে সারা পশ্চিমবঙ্গের কোনো ছেলেমেয়ে এই তোমাদের এই চ্যানেল থেকে বঞ্চিত না হয়। তোমরা জানো যে আমি কেজেকে উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক, দীর্ঘদিন ধরে আমি অসংখ্য ছাত্রী আমার কাছে সফল বোর্ডে র্যাঙ্ক করে আসছে, তোমরাও করবে। আজকে তোমাদের যে বিষয় নিয়ে হাজির হচ্ছি, সেটা কিন্তু এখনো কোনো সদস্য না হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই সদস্য হবে এবং তোমাদের প্রিয় ও বন্ধু ও বান্ধবীদের যারা সদস্য আছো শেয়ার করে দাও। চলো তোমাদের মূল বিষয় প্রবেশ করছি। প্রথমে কি আছে, হারিয়ে যাওয়া কালিকলম এই প্রবন্ধটা তোমরা বের করে নিতে পারো, তোমাদের 50 পাতায় আছে। প্রথমে দেখো, এই গল্পের যে নাম দেওয়া আছে শ্রীপান্থ। শ্রীপান্থ কার নাম? শ্রীপান্থ কিন্তু অবশ্যই আমরা এখানে লিখে দিয়েছি। শ্রীপান্থ হচ্ছে এখানে প্রকৃত নাম নিখিল সরকার। শ্রীপান্থ হচ্ছে ছদ্মনাম কার? এই নিখিল সরকারের ছদ্মনাম শ্রীপান্থ। এবং তোমাদের এই যে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটা, এটা কিন্তু তোমাদের নেওয়া হয়েছে উৎস শ্রীপান্তের হারিয়ে যাওয়া কালিকলম ও মন, একটা মন যোগ করলে মূল উৎস পেয়ে যাবে। তাই এই বইটির উৎস কি বলবে? হারিয়ে যাওয়া কালিকলম ও মন। তো এই উৎস গ্রন্থ থেকে শ্রীপান্থ বা নিখিল সরকার তোমাদের জন্য যে প্রবন্ধটা উপহার দিয়েছেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে তোমরা যে পেন বা কলম ব্যবহার করছো, তার কিন্তু একটা ইতিহাস আছে। সেই ইতিহাস নিয়ে কিন্তু আজকের এই আলোচনা। এই কালি, কলম অর্থাৎ মন, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। যদি মন না থাকে তাহলে লেখা ভালো হবে না। আর কি করে কালি এলো, কলম এলো, তার ইতিহাস তোমাদের জানতে হবে এবং সেই জানাটাই নিয়ে কিন্তু এই প্রবন্ধ আজকের আলোচনা। চলো তাহলে আজকে আমরা বলে দিই বিষয়বস্তুর মধ্যে। আজকে অনেকেই কম্পিউটার যুগে এসে গেছে, লিখতে ভুলে যায়, হাতে লেখা আমাদের কাছে, কিন্তু তোমাদের পরীক্ষার মূল্যায়নটা কিন্তু পেন দিয়ে হয়। যাই করো না কেন, পেন দিয়ে তোমাকে যেতে হবে। তার জন্য পেন বা কালি কলম তোমার কাছে প্রয়োজন আছে, আর সেই প্রয়োজনীয়তা ইতিহাস কিন্তু আমরা এখানে পড়বো। এবং আজকেই তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে একটা সাজেশন। তোমাদের 2024-এর দশম শ্রেণীর প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়নের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ কি আসবে, টেস্টের প্রশ্ন কি আসবে এবং 2025-এর ফাইনাল এক্সামের কি প্রশ্ন হবে এবং তার যে উত্তর হবে, সেটা কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ বা যে তোমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, আমরা এখানে নাম্বার দিয়ে দিচ্ছি। দেখো টেলিগ্রাম যে t.me বাগিশ এডুকেশন, এখানে তোমরা অন্তর্ভুক্ত হলে তোমাদের যে কোনো সলভ বা মনের যে সমস্যা, তার আমরা কিন্তু সমাধান করে দেবো। এখানে কিন্তু তোমাদের সব কিছু সমাধান করা হবে। তার আগে তোমরা টেস্ট বিষয়টা বুঝে নাও, যাতে সমস্ত শর্ট প্রশ্ন লিখতে পারো। চলো তাহলে আমরা শুরু করছি। প্রথমেই বলছে, দেখুন, কথাই বলে কালি, কলম, মন লেখে 3 জন। তিনটেই থাকতে হবে। কালি থাকতে হবে, কলম থাকতে হবে এবং মন থাকতে হবে। এই তিনটের একটা ঘাটতি হলে লেখা ভালো হবে না। প্রচুর কালি ও কলম আছে, মন নেই, হাতে লেখা জবাক্ষর হবে। আবার তোমার মন আছে, কালি বেরোচ্ছে না, তাহলে কিন্তু লেখা যাবে না। কলম আছে, কালি নেই, হবে না। কালি আছে, কলম নেই, হবে না। কালি কলম দুই আছে, মন নেই, হবে না। তিনটেই থাকতে হবে, তবেই কিন্তু তোমার পড়াশোনা। তাই লেখক প্রথমেই বলছেন যে কথাই বলে বা প্রবাদ বা ইডিয়ামে বলে কালি, কলম, মন লেখে 3 জন। কিন্তু কলম আজ কোথায়? আজ কিন্তু সেই কলম নেই। যে কলমের কথা প্রাবন্ধিক বলেছেন, সেই কলম আজকে নেই।
আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস, অথচ প্রাবন্ধিক একটা লেখালেখির ক্লারিক্যাল জবে কাজ করতেন, সেখানে কিন্তু লেখালেখির অফিস। সবাই বল এখানে লেখক, আমি ছাড়া কারো হাতে কলম নেই। লেখালেখির অফিসেও কিন্তু আজকে আর কলম নেই, কারণ আজকের কম্পিউটার এসে গেছে। উনি বলছেন সকলের সামনে চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা, প্রত্যেকের সামনে একটা চৌকো কাচের স্ক্রিন বা পর্দা রয়েছে, সেখানে লেখালেখি চলছে, যেটাকে তোমরা কি বলো, কম্পিউটার। তার নিচে টাইপরাইটারের মতো একটা কিবোর্ড, কারণ কিবোর্ডে টাইপ করতে হয়। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটা করে হরফ, এবিসিডি বা অ ক খ ওর মধ্যে আছে। লেখকেরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন, আর মাঝে মাঝে লেখা থামিয়ে তাকিয়ে নিচ্ছেন সেই পর্দার দিকে, অর্থাৎ কম্পিউটারের মধ্যে দেখে নিচ্ছেন লেখা ঠিক আছে কিনা, আর কিবোর্ডে কিন্তু টাইপ করছেন। যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে পর্দায়, যা যা লেখা আছে তাই কিন্তু পর্দায় ফুটে উঠেছে। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকে এভাবে ছাপার জন্য তৈরি করে দেন, অর্থাৎ আমি যেটা লিখি ওরা কিন্তু ওই কম্পিউটার কিন্তু কি করে, আমার লেখাকে ছাপিয়ে দেন। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তবেই তো বিপদ। কলম, কারোর সঙ্গে কলম নেই। দেখো আমরা অফিসে, স্কুলে, কলেজে যারা যাই, তোমরা তো পড়াশোনার কলম রাখবেই, আমাদের কিন্তু স্কুলে যাওয়ার সময় পেন দিয়ে আমাদের কিন্তু অ্যারাইভেল, ডিপার্চার, আসা যাওয়া এবং কিছু লিখতে হয়। একজন মাস্টারমশাই বা একজন অফিসের ক্লার্ক, তার হাতে যদি পেন না থাকে এটা লজ্জার ব্যাপার, কিন্তু আজকে দেখবে অনেকের কাছে পেন নেই। তাই বলছে যে কালি কলম, কিন্তু তাই কি বলছেন দেখো, যে পেন না থাকলে সেটা বিপদ, কারোর কাছে কলম তুমি পাবে না। যদি বা কারো কাছে গলা শুকনো ভোতা, মুখ একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। যদি তোমার কাছে একটা পেন জুটলো, দেখবে সে পেন থেকে কালি বেরোচ্ছে না, কিংবা অন্যের পেন তোমার হাতে অভ্যেস নেই, নিজের পেনটি নিজের কাছে ভালো। দায়সারভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ ছাড়তে হয়, না পেয়ে লোকের পেন দিয়ে কোনো ক্রমে আমাদের জীবন চালাতে হয়। অথচ দেখো আমাদের অফিস, সবাই বলেন এটা নাকি লেখালেখির অফিস। লেখালেখির অফিসে কলম নেই, এটা সত্যি বলো লজ্জার ব্যাপার কিনা? লেখকের কারখানা, যেটা তোমরা অফিস বলো, ক্লারিক্যাল জব বলো, পেন দিয়ে অনেক কিছু লিখতে হয়, কিন্তু পেন না থাকাটা লজ্জার। আমরা অনেক মাস্টারমশাইয়ের কাছেও দেখি যে পেন নেই। বাংলায় একটা কথা চালু ছিল যে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, অর্থাৎ কালিও নেই কলমও নেই, অথচ মুন্সি মানে লেখক, কি করে তাকে বলা চলে? আমরা এরকম প্রবচন অনেক বলি, তোমার এইখান থেকে প্রশ্ন হয় এরকম একটা প্রবচন বা ইডিয়াম বলো। ঢাল নেই তরাল নেই নিধিরাম সর্দার, অর্থাৎ যুদ্ধ করতে এসছো, ঢালও নেই তরাল নেই, যুদ্ধ করবে কি করে? তুমি পড়তে এসছো, খাতা নেই কলম নেই, তুমি পড়াশোনা করবে কি করে? কিন্তু এটা থাকা উচিত। কাল গুণে বুঝিবা আজ আমরা তাই, আজকের আমরা তাই হয়েছি, আমাদের হাতে কিন্তু কালি কলম ছাড়াই আমরা অনেকেই পড়াশোনা করছি, আমরা অনেকেই কিন্তু লেখালেখি কাজ চালিয়ে যাচ্ছি, সেটা কম্পিউটার বোর্ড। আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো যারা বাংলায় অজ গ্রামে জন্মেছেন, তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। লেখক বলছেন আজ থেকে 50-60 বছর লেখক সময়ের আগে যারা অজ গ্রামে, অর্থাৎ খুব পিছিয়ে পড়া গ্রামে জন্মেছেন, তারা বুঝতে পারবেন যে কলমের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন ছিল। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। লেখকেরা কলম তৈরি করতেন রোগা বাঁশের কঞ্চি কেটে। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়, কারণ এই চিরাটা বেশি হলে ভদভদ করে কালি পড়তো, আর ঠিক মতো চিরতে না পারলে কালি আসতো না। তাই চিরাটি কিন্তু শিল্পিত মনের পরিচয় দিতে হতো। বড়রা শিখিয়ে দিয়েছিলেন যে কলম শুধু সুচালু হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়ি না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই। অর্থাৎ বড়রা শিখিয়ে দিয়ে যখন তুই পেন তৈরি করবে বাঁশের কঞ্চি দিয়ে, তা কিন্তু যাতে একসঙ্গে গড়ি না পড়ে তার জন্য খুব সরু করে মুখটা চিরতে হবে। তবে কালি পড়বে ধীরে ধীরে, চুইয়ে চুইয়ে, এমনভাবে কালি আসবে, চুইয়ে চুইয়ে আসতে হবে, তবেই সুন্দর লেখা পড়বে। কোথায় পড়বে কালিটা? না লেখার পাতে, যে পাতের মধ্যে, যে পাত্রের মধ্যে লিখবে, সে লেখার পাত্রটা কি? লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা, লেখকদের সময়ে তা লিখতেন কোথায়? কলা পাতায়। কেন লিখতেন সেটা উনি বলেছেন দেখো, তাই কেটে কাগজের মতো সাইজ করে আমরা তাতে হোম টাস্ক করতাম,
আজকের কাগজের মতো A4 সাইজ করে ওই কলা পাতায় লিখতেন তারা, বাড়ি হোম টাস্ক বাড়ির কাজ করতেন, আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। আর মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানে তা ছিঁড়ে দিতেন। কেন ছিঁড়তেন? যাতে ওই কাজটা আর পরদিন দেখাতে না পারে, সেই জন্য মাস্টারমশাই দেখার পর অনেক টিকিট দেবে যে হলে ঢুকলেই ছিঁড়ে দেয়, প্রমাণ তুমি চেক হয়ে গেছে, সেরকম এরা কি করতেন মাস্টারমশাই, ওই পাতাগুলো ছিঁড়ে দিতেন এবং ছিঁড়ে পড়ুয়াদের হাতে ফেরত দিতেন। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। এই কলা পাতাগুলো পুকুরে ফেলা হতো কেন, তারও উত্তর প্রাবন্ধিক দিয়েছেন। বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল। এই কলা পাতাগুলো কিন্তু গরু খেয়ে নিলে সেটা কিন্তু খুব অমঙ্গল হবে। অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ক অক্ষর গোমাংস, অর্থাৎ গরুর মাংস হিন্দুরা খেলে যেমন অপরাধ হয়, তেমনি গরু যদি তোমার এই কলা পাতা খেয়ে নেয় সেই অপরাধ হয়। তার জন্য কলা পাতাগুলোকে পুকুরে ফেলে দিয়ে আসা হতো, লেখা কলা পাতাগুলোকে। গরুকে অক্ষর খাওয়ানো নাকি মহাপাপ। আমাদের ধারণা ছিল যে এই যে পাতাতে আমরা লিখতাম সেই পাতা যেন গরু না খায়। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কালি তৈরি পদ্ধতি নিয়ে প্রাবন্ধিক আলোচনা করছেন। অবশ্য মা, পিসি, দিদিরাও সাহায্য করতেন এই কালি তৈরির ব্যাপারে। প্রাচীনেরা বলতেন তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। এটা ভালো করে বুঝে নাও, কারণ ভেতর থেকে প্রশ্ন আসতে পারে। কালি তৈরি পুরো পদ্ধতি এর মধ্যে দেওয়া আছে, কি কি দরকার, কি কিভাবে বাড়িতে তখনকার দিনে কালি তৈরি হতো। তিল জোগাড় করতে হবে, ত্রিফলা জোগাড় করতে হবে, শিমুল গাছের ছাল জোগাড় করতে হবে, ছাগলের দুধ দিয়ে ওটাকে পিষতে হবে, তারপরে লোহার একটি পাত্রে লোহায় করে ঘষতে হবে। তারপরে যে কালি তৈরি হবে সেই কালি এমন পাকা কালি তৈরি হবে যে পাতা ছেড়ে যাবে, কালি কিন্তু উঠবে না। তাই কি কি বললাম, তিল, ত্রিফলা, শিমুল গাছের ছাল, এই তিনটিকে একসঙ্গে নিয়ে ছাগলের দুধ দিয়ে মেরে লোহার পাত্রে রেখে লোহার আরেকটি অংশ দিয়ে ঘষে তবেই কালি তৈরি হতো। তো ভালো কালি তৈরি করতে হলে এই ছিল আমাদের ব্যবস্থা। প্রশ্ন হয় কি ছিল ব্যবস্থাপত্র, এটি হবে তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। তোমরা কিন্তু এটা মুখস্থ করে নেবে, মসি মানে কালি। তাহলে আমি আবার বলছি, তিল ত্রিফলা শিমুল ছাল, ছাগলের দুধ দিয়ে মেলা মানে মেরে লোহার পাত্রে লোহা দিয়ে ঘষে যে কালি তৈরি হবে তাতে হয়তো পাতা ছেড়ে যাবে কিন্তু মসি বা কালি উঠবে না। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল ব্যবস্থাপত্র। আমরা এত আয়োজন পাবো কোথায়, কিন্তু এই উপকরণ জোগাড় করা কি সহজ? তাই আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি। আর কি সহজ পদ্ধতি ছিল, বাড়ির রান্না হতো কাঠের উনুনে। তখন বাড়ির রান্না কিসে হতো, কাঠের উনুনে। তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো, তাহলে কাঠের উনুনে রান্না হতো। আর যে কড়াই, সেই কড়াইয়ের তলায় কিন্তু প্রচুর কালি জমতো। লাউ পাতা দিয়ে ওই কালিটা ঘষে তুলে নিয়ে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো। অর্থাৎ কাঠের যে উনুনে লোহার কড়াই যে কালি পড়তো তলায়, লাউ গাছের পাতা দিয়ে ওটা তুলে নিয়ে ওটা কি করা হতো না, একটা বাটিতে জলে গোলা হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা কিন্তু ওই কালো জলে হরিতকি ঘষতো। যদি ওটা আরো কালো করতে চাও, ডিপ কালি তৈরি করতে চাও, তাহলে হরিতকি পুজোয় লাগিয়ে দেবে সুপুরির মতো, ওইটা যদি ঘষে দেওয়া হতো ওই ভোসো কালির সঙ্গে, তাহলে কালি কিন্তু আরো ডিপ হতো, আরো মানে পার্মানেন্ট হতো। কখনো কখনো কি হতো, মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাতো। যদি আরো ডিপ করতে চাও তাহলে আতপ চাল, সাদা চাল, সেগুলো ভেজে কালো হয়ে যাবে, কালো হয়ে যাওয়ার ডাস্ট বা গুলিয়ে যদি ওর সঙ্গে মেশানো যায় তাহলে আরো ডিপ হবে। তাহলে বুঝতে পারছো, প্রথমে কাঠের উনুনের কড়াই থেকে লাউ পাতায় জল নিয়ে গুলে দেওয়া হতো, তারপরে তোমার হরিতকি ঘষে দেওয়া হতো, কালো হতো। তারপরে আবার কি করা হতো না, বলছে আলো আতপ চালকে ভেজে কালো করে গুড়িয়ে সেই ডাস্ট মিশিয়ে আরো কালো হতো। আর এতটা করার পরও আরো পদ্ধতি আছে। আরো ভালো করে সব মেশাবার পর যদি তুমি একটা খুন্তির গোড়া, সেই খুন্তির গোড়াটা আগুনে টকটকে লাল করে পুড়িয়ে আর ওই জলে টাচ করো, ছ্যাং করে শব্দ হবে, আর ওই জলটা কিন্তু এক পার্মানেন্ট কালি হয়ে যাবে। সেই কালিকে তোলার ক্ষমতা আর কারো নেই।
তাহলে সব মিলিয়ে পদ্ধতি হচ্ছে এটা। একটা আবার বলি, একটা কাঠের উনুনে কড়াইয়ের তলা থেকে লাউ পাতায় একটু ভুসো তুলে জল দিয়ে গুলে হরিতকি ঘষে এবং তারপরে ওইটাকে যদি আমরা লোহার খুন্তি দিয়ে আমরা একটু টাচ করি লাল অংশটা, তাহলে কিন্তু জল, এবং তার মাঝে তোমার আতপ চাল গুঁড়িয়ে দিতে হবে। তাহলে প্রথমে তোমাকে নিতে হবে কি, যে ফার্স্ট পদ্ধতি হচ্ছে তোমাকে কাঠের উনুনের কড়াইয়ের তল দিয়ে ভুসো দিয়ে জলে গুলতে হবে। তারপরে তোমাকে হরিতকি দিয়ে ঘষতে হবে কালো করার জন্য। তারপরে আতপ চালকে ভেজে কালো করে ডাস্তা মেশাতে হবে। তার লোহার খুন্তির আগুনে পুড়িয়ে ছেঁকা দিলেই জলটা, এই কালিটা একদম সুন্দর পার্মানেন্ট হয়ে যেত। অল্প জল তো, তাই টকবক 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 ফুটতো জলটা লোহার ছেঁকাটা পেয়ে। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি তৈরি হয়ে যেত। এই ছিল খুব সহজ কালি তৈরি পদ্ধতি। তার দুটো পদ্ধতি একটা দেখানো হলো, একটা কঠিন পদ্ধতি, একটা সহজ পদ্ধতি। এই হলো কালি। এবার আসা যাক, এই কালি রাখবো কোথায়? কালির পাত্রকে আমরা কি বলি বলতো? দোয়াত। এই দোয়াত মানে তখন ছিল মাটির দোয়াত। এখন দেবে সরস্বতী পুজো মাটির দোয়াত লাগে। বাঁশের কলম, মাটির দোয়াত আর ঘরের তৈরি কালি আর কলাপাত, এই চারটি উপকরণ নিয়ে আমাদের প্রথম লেখালেখি। প্রশ্ন হয় প্রথম লেখালেখি কি? উত্তরটা কি কি বললাম? বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলাপাতা, এই চারটা নিয়ে আমাদের প্রথম লেখালেখি। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি। এই যে কত কষ্ট করে আমরা কালি তৈরি করতাম, সে যখন চলে গেছে, এটা নিশ্চয়ই কষ্ট হবে। ভাবি, আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, অর্থাৎ পৃথিবীর ইতিহাসকে উপস্থাপন করেছেন প্রাবন্ধিক। প্রাবন্ধিক বলতে চাচ্ছেন আমার জন্ম যদি যীশু খ্রিস্টের আগে হতো, তাহলে কিন্তু এরকম আজকের মতো এত কম দামি পেন পেতাম না, দামি দামি পেন পেতাম, এবং পেনের ইতিহাস আছে। মিশরে যদি আমার জন্ম হতো, তখন তার একটা ইতিহাস আছে। বাঙালি না হয়ে সুমেরিয়ান বা ফিনিশিয়ান হলো, তার ইতিহাস আছে। তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নল খাগড়া ভেঙে নিয়ে আসতাম, সেটিকে ভোতা করে তুলি বানিয়ে লিখতাম। তাহলে অর্থাৎ লেখক যদি এই সুমেরিয়ান বা ফিনিশিয়ান হতেন, তাহলে মিশরের নীল নদীর তীরে নলখাগড়া গাছ আছে, পেঁপে গাছের ডালের মতো নরম, তাকে থেতে মুখটা ভোতা করে তুলি বানিয়ে খুব সুন্দর লেখা পড়তো। তাই হয়তো সুচালু করে কলমও বানাতাম ওই নলখাগড়া গাছ থেকে। হয়তো ফিনিশীয় আমি, আর যদি আমি ফিনিশিয়ান হতাম, ফিনিশিয়ানরা কিভাবে প্রাচীন ইতিহাসে পেন তৈরি করেছে তারও ইতিহাস আছে। বনপ্রান্ত থেকে কুড়িয়ে আনতাম একটা হাড়, ওরা হাড়ের কলম পেন তৈরি করত, আর এটাই ছিল আমার কলম। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলে আমার শ্রেষ্ঠ কারিগরেরা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকের নাম স্টাইলাস, তুলে দিত আমার হাতে, তার বেশি কিছু নয়। তখন রোমান সম্রাট জুলিয়াস সিজারকে অনেকেই কিন্তু ব্রোঞ্জের ধাতুর তৈরি শলাকা বা পেন উপহার দিতেন। ওই নিপটাকে যা দিয়ে লেখা হতো ওটা শলাকা বলা হয়। সিজার সেই কলমটি দিয়ে কাফকাকে আঘাত করেছিলেন। সিজার ওই কলমটা এতই ধারালো ছিল যে শত্রু কাফকাকে আঘাত করেছিলেন, কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা, বুঝতেই পারছো এই ব্রোঞ্জের শলাকা কতটা ধারালো। কলম সেদিন খুনিও হতে পারে বই কি, নিশ্চিতভাবে কলম দিয়ে মানুষকে খুন করা যেত। চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে, তার চীনারা কিসে লিখতো? তুলি দিয়ে। তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থের শলাকা। শলাকা মানে একটা নিব, যা দিয়ে ওই কালি বেরিয়ে আসতো। আমরা ছোটবেলায় লিখেছি, তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির কলম পালক বা ব্রোঞ্জেরই হোক, এইগুলো তো ইতিহাস যে ওই শলাকা তৈরি হতো বাঁশের কিংবা নলখাগড়ার কি পাখির, ব্রোঞ্জের, যাই হোক এই শলাকাই ছিল পেন তৈরির পদ্ধতি। এখন স্কুলের ছেলেমেয়ের তহবিলও হয়তো দেখা যায় রকমারি কলম। এখন কলমের দাম কমে গেছে বলে আমাদের স্কুলের ছেলেমেয়েদের প্রচুর কলম আমাদের কিনে দিতে হয়, বা তোমরা কেনো। হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আজও খুঁজে পাওয়া যাবে না। বাঁশের কঞ্চির কলম এখন পৃথিবী থেকে হাওয়া হয়ে গেছে। খাগের কলম, অর্থাৎ খাগ মানে স্বর, স্বরটা কখন পাওয়া যায়? সরস্বতী পুজোয়। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোয়। তোমরা নিশ্চয়ই দশকর্মা ভান্ডার থেকে ওই বাঁশের স্বরের কলম কিনে আনো, মাটির দোয়াত কিনে আনো,
বড়ি দেয়, কালি তৈরি করে দুধের সঙ্গে বড়ি মিশিয়ে কালি দিয়ে পুজো হয় আমাদের দেবী সরস্বতীর আরাধনায়। আজ কিন্তু আমরা ব্যবহার করি না, পুজোতে এগুলো কিন্তু কিনি। দোয়াতে কালির বদলে দুধ, এখন দোয়াতে আমরা ব্যবহার করছি দুধ। ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম, এখন আমরা ব্যবহার করছি ফাউন্টেন পেন বা বল পেন, এসব নয়, তখন ছিল খাগের কলম, শর্ট দিয়ে কিন্তু আমরা সবাই লিখেছি। পালকের কলম আর চোখে পড়ে না, এখন পালকের কলম কিন্তু চোখে পড়ে না। আর তখন প্রচুর পালকের কলম ছিল, তখন ইংরেজ আমল ছিল, ব্রিটিশ আমলও দেখেছি পালকের কলম, ইংরেজিতে একে বলা হতো কুইল। তাহলে ইংরেজ আমলে পালকের কলম কি বলতাম? কুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স, অর্থাৎ এই কলম দিয়ে, পালকের কলম দিয়ে ইংরেজদের বিরুদ্ধে বড় বড় কথা লেখা যেত। এখন পালকের কলম দেখতে হলে পুরনো তৈলচিত্র বা ফটোগ্রাফের ছাড়া গতি নেই। তোমরা এই পালকের কলম অনেক তৈলচিত্র ছবি যদি একটু ঘাটো, সার্চ করো, তোমরা গুগলে দেখতে পাবে পালকের কলম আর দোয়াত রয়েছে। উইলিয়াম জোন্স কিংবা ক্যারি সাহেবের সমুন্সি ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম। যখন 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করেছিল ওয়েলেসলি, আর ক্যারি সাহেব ছিলেন তার প্রিন্সিপাল, তার টেবিলও দেখেছি আমরা যে একটা দোয়াতে গোজা আছে পালকের কলম। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা একটা ছোট্ট যন্ত্র বের করেছিলেন। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো। তোমরা পেন্সিল ছোড়া যন্ত্র দেখেছো? ওই রকম একটা ধারালো যন্ত্র যা দিয়ে পেন তৈরি করা যেত, তাতে ছিল ধারালো একটা ব্লেড। পালক ঢুকিয়ে চাপ দিলে ব্যাস তৈরি হয়ে যেত কলম। এবার খালি ডোবাও আর লেখো। পালকের কলম তো দূরস্থান, দোয়াতের কলমই আজ কোথায়? পালকের কলম তো দেখা যাবেই না, এমনকি আজকে দোয়াতের কলমও পৃথিবী থেকে হারিয়ে গেছে। কোনো কোনো অফিসে দেখা যায় যে টেবিলের উপরে সাজানো আছে দোয়াতের কলম, কিন্তু সেসব ফাঁকি মাত্র, অর্থাৎ আজকে দোয়াতের কলম নয়, ওটা একটা নকল পেন দেখানো হয় মাত্র। ওই কলমে আসলে ছদ্মবেশী বল পেন মাত্র, ওর মধ্যে কিন্তু বল পেন ঢোকানো আছে, দেখতে কিন্তু মানে দোয়াতের কলম। তাকে কেউ কেউ হয়তো বলেন ডট পেন। এই বল পেনকে আমরা আরেকটা নাম দিই ডট পেন। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন যে কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা। আগে পেন প্রচুর ফেরি হতো, ফেরিওয়ালা কলকাতা চৌরঙ্গির মোড়ে গাদা পেন বিক্রি করতো। তাদের তিনজনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি। তিনটে ফেরিওয়ালা দেখলে তার মধ্যে একজন অবশ্যই তুমি পাবে কলম বিক্রেতা। এক হাতে 10 কলমদারি ফেরিওয়ালা এখনো অবশ্যই মাঝে মাঝে ট্রেনে বাসে দেখা যায়, কিন্তু তখনকার দিনের মতো দাম বেশি নয়, এখনের দাম খুব সস্তা। এখন সস্তায় চূড়ান্ত, এমনও বলতে পারে 10 টাকায় 10টা পেন, কিন্তু বাড়িতে এসে লেখা নাও পড়তে পারে। ফলে প্রত্যেকের পকেটে এখন কলম। এখন ইউজ অ্যান্ড থ্রো 1.5 টাকা 2 টাকা পেন পাওয়া যায়, তোমরা জানো। তখন কিন্তু এত সস্তায় পেন ছিল না। এক হাতে 10 কলমদারি ফেরিওয়ালা এখন দেখা যায়, এটা সস্তা চূড়ান্ত। ফলে প্রত্যেকের পকেটে কলম এখন হয়ে এসে গেছে। শুধু কি পকেটে, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য। পণ্ডিত মশাইরা কানেও কিন্তু কলম গুজে রাখতেন। দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন, তিনি দার্শনিক যিনি কানে কলম গুজে এই পৃথিবীকে খোঁজেন। ছেলেবেলায় এক দারোয়ানকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা। আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি তাদের কলম বুক পকেটে নয়, কলম আছে কাঁধের পকেটে আটকানো। কেউ কেউ অবশ্য চুলেও কলম রাখতে পারেন ক্লিপ আকারে, সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়, ভিড়ের বাসে ট্রামে যাতায়াতের ফল এটা। এই জন্য মহিলা কোনো যাত্রী ট্রাম থেকে নামছেন আর চুলের মধ্যে তোমার কলম দেখে ভেতরে ক্লিপ বুঝতে পারেনি, চিৎকার করছে, ও দিদি, ও দিদি, আপনার খোপায় কলম। বুঝতে পারছো, সে জানে না ওইটা কলম নয়, ওটা ক্লিপ। ওটা কলম সেজে আছে, কলমও হবে ক্লিপও হবে। চুলটা আটা গেছে, ট্রামে বেশি কলকাতায় ভিড়টা, মেয়েরা কিন্তু ওই কলমের ক্লিপ আঁটতো। বিস্ফোরণ, কলম বিস্ফোরণ এখন ঘটে গেছে। একসময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত। একসময় নাকি কায়স্থরাই কলম ব্যবহার করতো আর মোটা গোপ ছিল রাজপুতদের, যারা যুদ্ধ করছো। এখন কিন্তু কলম বা গোপ কোনো কিছু বিশেষত্ব নেই, সবাই কলম ব্যবহার করছে। কালির অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। এখন এই জীবিকা হতে পারে না, যার পেটে কিচ্ছু নেই তিনিও কালীঘাটে চণ্ডীপাঠ করছেন। ব্রাহ্মণই হতে হবে চণ্ডীপাঠ এমন কোনো কথা নেই, যে খুশি পড়তে পারে। তোমরা জানো যে আমাদের যে চণ্ডীপাঠ করেছেন উনি কিন্তু ব্রাহ্মণ নন, যে চণ্ডীপাঠ তো শুনতে পাও
কিন্তু ব্রাহ্মণ না হলেও কিন্তু চণ্ডীপাঠ করার অধিকার আছে। তেমনি কলম সবাই ব্যবহার করতে পারে। এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। কে কতখানি পড়াশোনায় শিক্ষিত অশিক্ষিত এটা বড় কথা নয়, কে কতখানি লিখতে পারছে দম কতটা এটাই আমরা দেখব। যারা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সার্বজনীন। সবাই লেখাপড়া করছে না কিন্তু অনেকেই কলম রাখেন। সত্যি কথা বলতে কি, কলম এখন এতই সস্তা আর এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেট মাররাও এখন কলমের হাত চাপের খেলা দেখায় না। অর্থাৎ পকেট মাররা চোররাও আর কলম চুরি করে না। কারণ কলম চুরি করতে গিয়ে 1.5 টাকার পেন চুরি করতে গিয়ে 1 টাকার পেন চুরি করতে জেলে যেতে হবে। ওদের কাছে কলম আজ অস্পৃশ্য। যেমন উঁচু বর্ণের মানুষ নিম্ন বর্ণের মানুষ ছুতো না, তেমনি আজকে চোররাও কলমকে ঘৃণা করে চুরি করার ক্ষেত্রে। তাই বলছে পণ্ডিতেরা বলেন, কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন আবিষ্কারের পর থেকে, বল পেন আবিষ্কারের পর থেকে আমাদের পেনের একটা বিরাট বিপ্লব হয়েছে গেছে। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে কিন্তু কোনো নিশ্চিত নয়। তবে এই নিয়ে একটা ইতিহাস আছে। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম কিন্তু লুইস অ্যাডসন ওয়াটারম্যান। সেকালের এইরকম আরো অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াতে কলম নিয়ে কাজে বের হতেন। এই লুইস অ্যাডসন ওয়াটারম্যান পকেটে করে কালি এবং কলম নিয়ে বের হতেন। উনি ব্যবসায়ী। একবার গেছেন এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। হ্যাঁ, দলিলে কিছুটা লেখা হয়েছে আর এমন সময় হঠাৎ করে ওই কালিটা পড়ে গেল দলিলের উপরে। ব্যাস, উনি আবার ছুটলেন কালি আনতে আর চুক্তি করে নিলেম করে, অর্থাৎ ওই যে বেশি দেবে তার মালটা হয়ে যাবে, উনি নিলেম করলেন, ওটা ওনার হতো। কিন্তু উনি যখন ওই কালি আনতে গেলেন ফিরে এসে শুনলেন যে ইতিমধ্যে আরেকজন তৎপর করে সই সাবুত করে ওই মাল কিনে পাকাপাকি করে চলে গেছেন। কি দুঃখ, কি দুঃখ! বিমর্ষ ওয়াটারম্যান আর তখনই মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর নয়, এবার একটা বিহিত করতে হবে। আর তার সেই মনের সমস্যা থেকেই জন্ম নিল ফাউন্টেন পেন। তাহলে ফাউন্টেন পেনের আসল আবিষ্কারক লুইস অ্যাডসন ওয়াটারম্যান, এই নামটা মনে রাখবে। আর ঝর্ণা কলম নামটা রবীন্দ্রনাথ দেওয়া হতেও পারে। এই অবজেক্টিভ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেনের কথা। দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা বলছি তোমাদের। কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গেছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে। দোকানে জানতে চান যে কি কলম আপনার চাই। ব্যাস, ভ্যাবাচেকা খেয়ে গেলাম। আরে বাবা, কি তোমাদের নামই তো জানি না, কি বলবো। উনি তো একের পর এক কোম্পানির নাম বলছেন, পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, এবং কোনটার কি দাম সঙ্গে সঙ্গেও ওনারা মুখস্থ বলেই যাচ্ছেন। কিন্তু আমি বলতে পারছি না কোন পেনটা আমি কিনবো। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে হয়তো আমার পকেটের অবস্থা খারাপ, অর্থাৎ পকেটে হয়তো টাকা নেই। তাই উনি সস্তায় একটা পেন বের করে বলে, নিয়ে যান, পাইলট পেন, এটা জাপানি কলম, কি দারুণ! বলি না, মুখ থেকে খাপটা করে ধাঁ করে কলমটা ছুটে দিল আর দেখলাম কলমটা ভাঙলো না, সুন্দর লেখা যাচ্ছে। টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপরে উনি কিন্তু ছুটে দিলেন। সার্কাসে খেলোয়াড় যেমন জন্তু জানোয়ার মানুষকে দাঁড় করিয়ে খেলা দেখা, গলাটা কেটে দিল আবার বেঁচে গেল, এরকম আর কি ভঙ্গিতে। মাঝে মাঝে মোবাইল ফোনটার উপর ট্রাক চলে গেল, মোবাইলটা ভাঙেনি, এই ম্যাজিশিয়ানদের মতো দেখালো আমার কলমটা। তাই সার্কাসের খেলাটি যেমন ওই লোকটা মরে না, আমার পেনটাও কিন্তু মরল না, পাইলট পেনটা। আমাকে তারপরেও অবাক করে তিনি লিখে দেখিয়ে দিলেন, বলে দেখো নেপ ঠিক আছে তো, দু এক ছত্র লিখে দেখিয়ে দিলেন আমার কাছে। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়ে ঘরে ফিরে এলাম। পরে অনেক নামি দামি নানা রকমের নানা জাতের ফাউন্টেন পেন আমার হাতে এসেছে, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম আমার সেই জাপানি পাইলটকে। ফাউন্টেন পেনের একটা বিপদ আছে, কারণ তখন ফাউন্টেন পেন যখন বেরিয়েছিল তা এত সুন্দর লেখা যেত যে লিখলেই লেখকরা নেশাগ্রস্ত হয়ে যেত। এখন তো তোমরা লিখতেই চাও না, আর সেকাল লেখকরা ছাড়তে চাইতো না, দিন রাত লেখা যেত। অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন, অর্থাৎ ভ্যারাইটিস পেন কিনতে পারেন, তখন এক এক পেনের জন্য এক এক রকম লেখা বেরোতো। বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ। লেখক শৈলজানন্দ প্রচুর পেন সংগ্রহ করতেন, পেন পেনই কিনতেন, পেন কিনে তার একটা নেশা। ডজন দেখতে হবে, আর সেটার দামি পেন ডজন দেখ মানে অনেক খরচা করেছেন পেনের পিছনে। পার্কারই ছিল কয়েক রকম, এখনো পার্কারের দাম 100 টাকার নিচে নয়। আর সেকালে বুঝতেই পারছো টাকার দাম ছিল, তাই কয়েক রকম তার পার্কার পেন ছিল। শৈলজানন্দ বলেছিলেন, এই নেশা আমি পেয়েছি শরৎদার কাছ থেকে।
শরৎদা মানে কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিখ্যাত কথা সাহিত্যিক। তার কাছে শৈলচন্দ্র পেনে নেশা পেয়েছিলেন। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারও ছিল এই ফাউন্টেন পেন নেশা। অর্থাৎ পেনে নেশা, পেন কেনা, পেন দিয়ে লেখা, এটা সেকালের সাহিত্যিকদের একটা নেশা। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। ওয়াটারম্যান তাকে উন্নত করে তৈরি করেন ফাউন্টেন পেন, যেটা আমাদের আজকে ঝর্ণা কলম। গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছিলাম অনেক পরে, ছোটবেলায় পাইনি। আমি ছিলাম প্রথম থেকে কালি ও কলমের ভক্ত। অর্থাৎ দোয়াত আর নিব, নিবের কলম, তো নিব পাল্টানো যেত, ছোট নিব, নিবের কলম, বাঁশের কঞ্চি কলমকে ছুটি দিই শহরে হাই স্কুলে ভর্তির পর। প্রাইমারিতে লেখক কালি ওই কঞ্চি টঞ্চি ব্যবহার করেছেন, হাই স্কুলে উঠে কিন্তু উনি কালি পেন পেয়ে গেছেন। কালি বানানো তার জীবন বন্ধ হয়ে গেল। কাঁচের দোয়াত আমরা কালি বানাতাম, কালির ট্যাবলেট বা গড়ি গুলে। এখনও দেবে সরস্বতী পুজো দেয়, একটা ট্যাবলেট জলে দিলেই সেটা কালি হয়ে যায়। লাল নীল দুই রকমের বড়ি, দুই রকমের কালি হতো। অবশ্য তৈরি কালিও পাওয়া যেত বোতলে বোতলে। আবার তুমি তৈরি কালি চাইতে সেটাও লিকুইড আকারে পাওয়া যেত। তাদের সব নাম করা বাহারি নাম, কোনো কালির নাম সজল কালি, সুলেখা কালি, এরকম বিভিন্ন কালি আমরাও ছোটবেলায় কিন্তু ব্যবহার করেছি, আমি নিজে করেছি। বিদেশি কালিও পাওয়া যেত আমাদের দেশে, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য, যেখানে কালি ভরা যায়। নিব ও হ্যান্ডেল ছিল, নিবের নিচে ওটা হ্যান্ডেল বলতো, আমরা রিফিল, আমরা জিভা বলতাম। তো যাই হোক, এই নিব আর হ্যান্ডেল, নিবের তলা যে অংশটা ওটা হ্যান্ডেল, এটাও ভ্যারাইটিস পাল্টানো যেত লেখার জন্য। সুচালো মুখের নিবের মতো চওড়া মুখের নিব, যার যেমনটি চাই তেমনই ইচ্ছে করলে তুমি নিব পাল্টাতে পারো। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল এক সময়। বিদেশে দামি দামি নিব আমাদের এখানে আসতো। সেই সময় গরুর সিং নয়তো কচ্ছপের খোল কেটেও টেকসই নিব তৈরি হতো, দাম বেশি। পালকের কলম তাড়াতাড়ি ভোতা হয়ে যায়, তার জন্য এই দামি পার্মানেন্ট বা অনেকদিন মজবুত নিব পাওয়া যেত তখন। কখনো সিংহের নিবের মুখে বসানো হতো হিরে, আবার দামি তোমার নিবের মুখে বসানো হতো হিরে বসানো হতো। কি দামি দামি দাম, বুঝতেই পারছো যে একটা পেন চুরি করলে অনেক টাকা হয়ে যাবে, তাই চোর ডাকাতও ছিল। ফাউন্টেন পেনের প্ল্যাটিনাম, সোনা এইসব দিয়ে মুড়ে তাকে আরো দামি, আরো শক্ত পোক্ত করা হতো। এইরকম করে রকমারি সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমে। দামি দামি পেন এসে গেল তোমাদের। আমরা যখন কলেজ পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটে এখন ফাউন্টেন পেন। তাই কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম, এসব তখন কবি যখন, লেখক যখন কলেজে পড়ছেন উদা হয়ে গেছে। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিস আদালতে টেবিল থেকে উধাও হয়ে গেছে জোড়া দোয়াত কলম, সেগুলো এখন সাজিয়ে রাখার মাত্র ছবি মাত্র। কালির আধার, ব্লটিং পেপার এসবও ছিল। কালি যদি পড়ে যেত তখন ব্লটিং চুষা একটা পেপারে চ করে চুষে নিত, না হলে ওইটা ছেবড়ে যাবে। একসময় লেখা শুকনো হতো, বালি দিয়ে কেউ বা চারটি বালি ফেলে দিত, পরে ব্লটিং পেপার দিত। সব মিলে রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান বলতে পারো আমাদের লেখার আয়োজন। দোয়াত, এবার আসা যাক দোয়াত। দোয়াতও ভ্যারাইটিস নানা রকমের, না দেখলে বিশ্বাস করা শক্ত। কাচের, কাঠগ্লাসের, পোর্সেলিনের, শ্বেত পাথরের, জেডের, পেতলের, ব্রোঞ্জের, ভেড়ার সিংয়ের, এমনকি সোনারও ভ্যারাইটিস। কোনো কোনো দোয়াত কাচের, কোনো কাঠের, পোর্সেলিন, শ্বেত পাথর, জেডের, পেতলের, ব্রোঞ্জের, ভেড়ার সিংয়ের, সোনার, এই সব ধাতুগুলো মনে রাখবে। গ্রামে কেউ একটা পাস দিলেই বুড়ো বুড়ির আশীর্বাদ দিতেন, বেঁচে থাকো বাবা, তোমার সোনার দোয়াত কলম হোক। তার সেখানে সোনার দোয়াত কলম উপহার বা গিফট দেওয়া হতো। সোনার দোয়াত কলম সত্যিই হতো, তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ করতে গিয়ে। শুভ ঠাকুরের বাড়িতে কিন্তু সোনার দোয়াত কলম প্রচুর ছিল, এবং উনি অনেক প্রাইজও পেয়েছিলেন। সাহিত্য ইতিহাসের নানা চরিত্র যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। অবাক হয়ে সেদিন মনে মনে ভেবেছিলাম, এইসব দোয়াত দিয়ে না হয় ওই শেক্সপিয়র, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, এরা অমর হয়েছেন, তাদের নিজের হাতে লেখা আমরা পড়ছি লেখা। হাই, কোথায় গেল সেই সব দিন, আজ তো আমরা এত লিখতে পারি না। এখন ফাউন্টেন পেন ক্রমে তাও বুঝি যায় এই ফাউন্টেন পেনও থাকবে না, এখন আমরা কম্পিউটার কি মোবাইলে সব লিখে ফেলছি। এখন বল পেন, ডট পেন এসব বেরিয়ে গেছে। এক রোগা লিপটিকে রিফিলে কত দূর, একটা রিফিল এখনো পাওয়া যায়, তা আবার উঠে যাচ্ছে। রিফিলে কত দূর হবে, হারালে আবার ফেলে দিচ্ছি। এখন ইউজ অ্যান্ড থ্রো পেন বেরিয়ে গেছে, জানো তোমরা। ফাউন্টেন পেন অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে
ফাউন্টেনের বিজ্ঞাপন দেখেছিলাম, ওদের তহবিলে রেখে 700 রকমের নিব আছে। এই ফাউন্টেন বা কালির যে পেনগুলো আছে তাতে ভ্যারাইটিস পেন কিন্তু চেঞ্জ করা যায়। 700 রকমের পেন একটা পেন চেঞ্জ করে করে যায়। একটা বিদেশি পেপারে দেখেছিলাম যে এরা এরকম করেন বা বারবার চেঞ্জ করেন। যারা গান চর্চা করেন তাদের জন্য একরকম পেন, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য নিব, যারা বাঁহাতে লেখেন তাদের জন্য নিব, যারা কথায় কথায় সব লেখকের আলাদা করে প্রত্যেকটা যে যেমন প্রতিভা তার তেমন একটা করে নিব বেরিয়ে যেত। যন্ত্রযুগ সবার দাবি মিটিয়েছে। তোমরা যারা এখন যেমন বড় যে বাচ্চাদের ক্রিম, বড়দের ক্রিম, ছেলেদের ক্রিম, মেয়েদের ক্রিম, পেনও কিন্তু ভ্যারাইটিস, যার যেমন প্রতিভা। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করার ব্যবস্থা তাদের হাতে, যারা যত ভ্যারাইটিস পাবে তত টাকা হতো তাদের। একটি কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড। বুঝতে পারছো তখনকার দামে কি দাম ছিল? 1 পাউন্ড সমান 75 টাকা। হিসেব করে দেখো 2500 পাউন্ড কত হতে পারে। এটা তোমরা বাড়িতে করে আমাকে কমেন্টে জানিও। আর সেই কলমের সোনার অঙ্গ হীরের হৃদয়, অর্থাৎ এই কলমটা সোনার অঙ্গ, বডিটা, আর ভেতরের জায়গাটা একদম হিরে, সোনায় গড়া হিরে জড়ানো কলমের দাম তো হবেই, দামি বল পেনও আছে। আশ্চর্য সবই কিন্তু আজ অবলুপ্তির পথে, এগুলো আজ কিচ্ছু নেই। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছে। ফলে আমার মতো আর কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন যারা কলমে লিখতেন। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের থেকে মুছে যায় চিরকালের জন্য, তাহলে কি আর রইল তোমাদের কাছে? বঙ্কিমচন্দ্র লিখেছিলেন লাঠি তোমার দিন ফুরিয়েছে। বঙ্কিমচন্দ্রের একটা প্রবন্ধ আছে বিড়াল, সেখানে উনি বলেছেন লাঠি তোমার দিন ফুরিয়ে গেছে, আর তুমি কিন্তু অত্যাচার করতে পারো। সত্যি আজকে আমরা স্কুলেও কিন্তু ছেলেদের মারতে পারি না, আইন নেই। কলমের দিনও ফুরিয়ে গেছে, হতে পারে, কিন্তু ইতিহাসের ঠাঁই তার পাকা। ইতিহাসকে আমরা কখনো ভুলবো না। তারা ওস্তাদ কলমবাজ, তাদের ক্যালিওগ্রাফিস্ট বলা হতো। সত্যি খুব ভালো করে লিখতে পারতেন, হাতে লেখা ভালো, তাদের বলতাম ক্যালিওগ্রাফিস্ট। বাংলায় লিপি কুশলী, এতে বিরাট ভ্যালুয়েশন, দাম বেশি। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান এদের। শুধু মুঘল কেন, সারা পৃথিবীতে দাম ছিল যারা ভালো লিখতে পারেন, এই ক্যালিওগ্রাফিস্ট বা লিপি কুশলী। আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররাও লিপি কুশলীদের খুব গুণী বলে সম্মান করতেন। তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন রাজা মহারাজারা। সাধারণ গৃহস্থ লিপিকরদের ডেকে অনেক পুঁথি নকল করাতেন, যে এটা আমরা আবার নতুন করে লিখে দাও। এখনো পুঁথি দেখলে চোখ জুড়ে যাবে, কি সুন্দর হাতে লেখা। সমানি সমশীর সানি ঘনানি বিরলানি চ, এটা মুখস্থ করে নেবে। এর মানেটা পাশে দেওয়া আছে। সব অক্ষর সমান, প্রতিটি ছত্র লাইন সুশৃঙ্খল পরিচ্ছন্ন। যে যত সমান সুন্দর করতে পারবে তার লেখা তত সুন্দর হবে, সে নাম্বারও বেশি পাবে। এক একজনের যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর, এত পরিষ্কার, অথচ কত সামান্য রোজগারি করতেন এরা, খুব বেশি দামও এরা নিতেন না। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ মাত্র 7 টাকা, 7 রুপিস। তারা বুঝতেই পারছো কত কম দাম ছিল। আর পেতেন কিছু কাপড় আর মিঠাই। তাই 4 খণ্ড রামায়ণ কপি করে একজন কত পেতেন মুখস্থ রাখবে, নগদ 7 টাকা, আর কিছু কাপড় আর কিছু মিঠাই। এক সাহেব লিখে গেছেন 19 শতকের 12 আনায় 32,000 অক্ষর লেখা। 12 আনা মানে 12 আনা মানে বুঝতেই পারছো যে 1 আনা সমান 6 পয়সা, আর 12 আনা কত হতে পারে, এই সামান্য 25 পয়সা। 12 আনা মানে খুবই কম, 6 পয়সা 1 আনা হয়, 12 12 72 পয়সা। খরচা করে 32,000 কিন্তু লেখা যেত। তবু পুঁথির কত নে মাহাত্ম্য, তাকে ঘিরে আমাদের কত গর্ব। অনেক পুঁথির কিন্তু খবরদার এসব পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে, কারণ হাতের লেখা কিন্তু নকল হয়ে যাবে। কলমকে বলা হতো তলোয়ারের চেয়েও শক্তিধর, কলম দিয়ে প্রতিবাদ করা যায়। ফাউন্টেন পেন হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চায়, কেননা অনুষঙ্গ হিসেবে ব্যারেল, কার্টিজ এসব শব্দ শোনা যায়। এখনো দেখবে কদাচিৎ বারুদের গন্ধ কানে আসে আমাদের পেনের যে প্রতিবাদ। অন্যদিকে ইতিহাসে অনেক পালকের কলমদারি সত্যি কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূর মিথ্যাচারী প্রতিপক্ষের বিরুদ্ধে। এবং কলকাতার ইতিহাসে এই ডুয়েল দ্বৈরথের কাহিনী আছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। কলম দিয়েই কিন্তু প্রতিবাদ করা যায়, কলম বিপ্লবের ভাষা যোগায়। তাই কলমকে বলা হয় ধারালো অস্ত্র। ভাবতে অবাক লাগে আমাদের কালের অধিকাংশ লেখক এখনো কলমে লেখেন। অনেক ধরে ধরে টাইপ রাইটারের প্রথম কম্পিউটার ব্যবহার করছেন, লিখে গেছেন মাত্র একজন, তিনি অন্নদা শঙ্কর রায়। খুব কষ্ট করে টুক টুক করে উনি লিখে গেছেন কম্পিউটারে। গত কয়েক বছরে কবি সুভাষ মুখোপাধ্যায়, উনিও লিখেছেন টাইপ রাইটারে। হ্যাঁ, অন্যরা প্রায় সবাই লিখেছেন কলমে।
অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনও অনেকে লিখেছেন। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়েছিলেন যিনি, তার নাম সত্যজিৎ রায়। উনি কিন্তু নিবের কলমে লিখেছেন। তার অনেক সুন্দর লেখার নেশা শিল্প। ওই নিবের কলমে সুন্দর ছবিও আঁকা যায় লেখার সাথে। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অনেক শিল্পকর্ম থাকা চাই। কে জানেন না, কে না জানেন রবীন্দ্রনাথ বেশি বসে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন। তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপি। রবীন্দ্রনাথ ছোটবেলায় ভালো আঁকতে পারতেন না, বড় হয়ে উনি ওই পেন দিয়ে ছবি আঁকতে শিখেছিলেন, এই ফাউন্টেন পেন দিয়ে। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। কাটাকুটি করতে গিয়ে তার ছবিও আবিষ্কার হয়েছিল। আজকের কম্পিউটার ছবি আঁকতে পারে, কিন্তু ওই ছবি কতটা যন্ত্রের আর কতটা শিল্পীর বলো? তোমরা নিজে হাতে ছবি আঁকলে দাম বেশি নিশ্চিতভাবে, কম্পিউটার ছবি আঁকলে ওটা নকল ছবি। আমি কালি খেকো কলমের ভক্ত, ছোট থেকে উনি কালি কলম ভক্ত, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। ফাউন্টেন পেন বল পেনও আমার কাছে ভালো লাগে, কেননা ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি। বর্তমানে সবাই আমরা বল পেন ব্যবহার করে থাকি। মনে মনে সেই ফরাসি কবির মতো বলতে ইচ্ছে করে, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। অর্থাৎ কালি কলম নিয়ে যারা ব্যবহার করতো তারা মৃত, এখন বল পেনই আমার কাছে সবল হয়ে গেছে। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধর এই বইগুলো লেখক সম্ভবত ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। উনি মারা গেছেন নিজের কলমের আঘাতে, অসাবধানতা বশত বুকে ফুটে গিয়ে। কলম দিয়ে নিজেই মারা গেছেন আমাদের ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। বিখ্যাত তার উপন্যাস কঙ্কাবতী বা ডমরুধর, সেই আঘাতেই তার নাকি তার মৃত্যু। অর্থাৎ কলম আমাদের খুনির ভূমিকা নিয়েছে, নিজেও খুন হয়েছে, এটা বুঝতে পারলে তোমরা। এবার তোমাদের এখান থেকে কি কি প্রশ্ন আসবে আমরা একটু দেখিয়ে দিই তোমাদের কাছে। গল্পটি কেমন লাগলো বলো। তাহলে হারিজা কালিকলম থেকে তোমরা নিশ্চিত প্রশ্ন ভালো করে তৈরি করবে। তোমাদের 1 নম্বরে এমসিকিউ, এসএকিউ এবং 3 নম্বর 5 নম্বর প্রশ্ন মাধ্যমিক পরীক্ষা যারা আছো পর্ষদ নমুনা প্রশ্ন ধরে তোমরা কিন্তু এগিয়ে যেতে পারো। নিজের হাতের কলমে আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম কি? নিশ্চিতভাবে তোমার পড়া হলো যে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। প্রত্যেকটি প্রশ্ন তোমরা নিশ্চয়ইভাবে বুঝতে পারছি কী হবে। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন সেটার নাম কিন্তু তোমাদের এখানের মধ্যে কোনটা হবে? এখানে স্টাইলাস হবে। শ্রীপান্ত ছদ্মনামে লিখেছেন কে হবে এই অপশনের মধ্যে বলো? নিখিল সরকার। 4 খণ্ডে রামায়ণ কপি করে অষ্টাদশে কত পেতেন? না 7 টাকা, 7 রুপিস। তারপরে চীনারা চিরকাল লিখে আসছেন, চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে কি হবে? তুলি। তারপরে প্রশ্ন দেখো, পালকের কলমের ইংরেজি নাম কি হবে? এখানে কুইল, অপশন গ। কানে কলম গুজে দুনিয়া খোঁজেন, এখানে যে অপশান আছে তার মধ্যে বলো কোনটা হবে? এখানে তোমাদের হচ্ছে দার্শনিক বলা হয়। প্রশ্ন 8, লেখক শ্রীপান্তের ছেলেবেলায় দেখা তারাবাবুর কলম থাকতো কোথায়? না তোমার এখানে উত্তর যেটা আছে সেটা হবে পায়ের মোজায়। প্রশ্নটি কোন সালে এসেছিল দেখো, প্রত্যেকটি সাল পাশে লেখা আছে। 19 শতকে 32,000 অক্ষর লেখা যেত, কত? না 12 আনায়, দেখো অপশন গ। পরের প্রশ্ন যে তারপরে কঙ্কাবতী ও ডমরুধর স্বনামধন্য লেখকের নাম কি? না এখানে উত্তর হবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, অপশন গ। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন, অপশন খ। তারপরে সম্ভবত শেষ পরে নিবের কলমে মানমর্যাদা বাঁচিয়েছিলেন একমাত্র কী হবে? এখানে সত্যজিৎ রায়, অপশন ঘ। খাগের কলম দেখা যায় সরস্বতী পুজোয়, অপশন খ। শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদাকে বাঁচিয়েছিলেন, এখানে অপশনের মধ্যে এটা হবে সত্যজিৎ রায়। তারপর শ্রীপান্ত ছদ্মনামে লিখেছেন কে? শ্রীপান্ত হচ্ছে তোমার নিখিল সরকার, অপশন ঘ। তারপরে অনেক ধরে ধরে টাইপ রাইটার লিখেছেন, এখানে হবে অপশনের মধ্যে অন্নদাশঙ্কর রায়। আদিতে ফাউন্টেন পেন নাম ছিল রিজার্ভার পেন। হারিজা কালে প্রবন্ধ লেখক হচ্ছে তোমার, এটা অপশন হবে শ্রীপান্ত। এবারে তোমাদের এসএকিউ প্রশ্নগুলো তোমরা নিজেরা করবে নিজেরা। হারিজা কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম। প্রশ্ন 2, আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসা বক্তা তা পুকুরে ফেলে দিতেন কেন? আচ্ছা, প্রশ্নটা পড়ে দিই, নিজেরা উত্তর করে আমাকে জানাবে। অসুবিধা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল ঢুকে যাবে, অ্যান্সার দিয়ে দেবো। লেখক শ্রীপান্ত ছেলেবেলায় কিসে হোম টাস্ক করতেন? পরের বছর দুজন সাহিত্যিকের নাম তাদের নেশা ছিল ফাউন্টেন পেন, তাদের নাম বলো। সোনার দোয়াত কলম সত্যিই হতো, তা লেখক কীভাবে জানিয়েছিলেন?
অথ প্রশ্ন সোনার দোয়াত কলমে সত্যি হতো, বক্তা সোনার দোয়াত কলমের কথা কীভাবে জানতে পেরেছিলেন। তারপর দেখো প্রশ্ন নেক্সট, দোকানদার লেখক কলম বিক্রি করার আগে কী জাদু দেখিয়েছিলেন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কী নিয়ে আমাদের প্রথম লেখালেখি, লাঠি তোমার দিন ফুরিয়েছে কথাটি কে বলেছেন, এই নেশা আমি পেয়েছি সর্দার কাছ থেকে, কোন নেশার কথা বলা হয়েছে, অনেক ধরে ধরে টাইপ এরাটে লিখে গেছেন একমাত্র তার কথা বলা হয়েছে, কলম তাদের কাছে অস্পৃশ্য, কলম কাদের কাছে অস্পৃশ্য, কুইল কাকে বলে, প্রশ্ন দেখো আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, আজ কি অবলুপ্তির পথে, ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা, ইতিহাসে কার পাকা ঠাঁই, একসময় বিদেশে উন্নততর বের হয়েছিল কিভাবে, সেই আঘাতের পরিণতি মৃত্যু, কোন আঘাতের মৃত্যুর কথা বলা হয়েছে, জন্ম এলো ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্ত লিখো। আর তোমাদের যে প্রশ্নগুলো পরে মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকে ইম্পর্টেন্ট সেটা দেখো, ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হতো, প্রাচীনরা বলতেন কি বলতেন, কাদের ক্যালিগ্রাফিস্ট বলা হতো, বাংলায় কি কথা চালু ছিল, ওর কাছে অক্ষ গোমাংস অর্থ কী, আজ আমি যেখানে কাজ করি, বক্তা কোথায় কাজ করেন, যার পোশাকের স্টাইলাস বলতে লেখক কি বুঝিয়েছেন। তারপরে প্রশ্নের মান তোমাদের 5 নম্বর, প্রশ্নগুলো দেখো, ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত, নামটি কার দেয়া বলে উল্লেখ হয়, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লিখো, নম্বর 113। দ্বিতীয় প্রশ্ন, আশ্চর্য সবই অবলুপ্তির পথে, কোন জিনিস অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ, এ বিষয়ে লেখকের মতান্তর কী, অথবা প্রশ্ন এটাই ঘুরে আসতে পারে যে সবই পরিচয় দাও উল্লিখিত বিষয় আজ কী বা অবলুপ্তির পথে 3+2। প্রশ্ন 3, আমরা কালি তৈরি করতে নিজেরাই, কারা কালি তৈরি করতেন এবং তারা কীভাবে কালি তৈরি করতেন। প্রশ্ন দেখো 5, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেনের কথা, বক্তার আসল নাম, তার ফাউন্টেন পেনের ঘটনা বিবৃত করো। প্রশ্ন 5 দেখো, তাই কেটে কাগজের মধ্যে সাইজ করে আমরা হোম টাস্ক করতাম, কিসে হোম টাস্ক করতেন এবং তার বিবরণ দাও। প্রশ্ন 6, তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি, লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও। প্রশ্ন 7, সব মিলে লেখালেখির রীতিমতো একটা অনুষ্ঠান, লেখালেখি ব্যাপারটাকে ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন। শেষ প্রশ্ন, কালি ও কলমের প্রতি লেখকের ভালোবাসা কীভাবে ফুটে উঠেছে। আর একটা প্রশ্ন হচ্ছে, জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের স্রষ্টাকে, বাংলায় এই পেনের নামকরণ কি, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো, নম্বর ভাগ 1-1-3। আর একটি কথা, তোমরা যদি আমার যে চ্যানেল আছে, আমি এবার দেখিয়ে দিই তোমাদের কাছে, আজকের এই যে টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছ t.me বাগিশ এডুকেশন, ঠিক আছে, তোমরা এখানে যদি আসো তাহলে আমরা যে কোনো সমস্যার সমাধান করে দেবো। এবং প্রত্যেকে আমরা আবার জানাচ্ছি হোলির শুভেচ্ছা, এবং এই বিষয়গুলো খেয়াল রাখবে যে প্রবন্ধটি হারিয়ে কালিকলম, কিন্তু এর উৎস হচ্ছে কিন্তু একটু যোগ করতে হবে, হারিয়ে কালিকলম মন সুযোগ করতে হবে। লেখকের প্রকৃত নাম নিখিল সরকার, আর ছদ্মনাম হচ্ছে তার শ্রীপান্ত ছদ্মনাম, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের এই চ্যানেলটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমাদের টেলিগ্রাম চ্যানেল t.me বাগিশ এডুকেশন, এখানে তোমরা এসো যে কোনো সমস্যার সমাধান, এবং 2025-এর তোমরা কিন্তু সব বিষয়টা এর মধ্যে পাবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটা লাইন বাই লাইন পড়িয়ে দিলাম, এবং তোমাদের যে প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন 2024 এপ্রিলে পরীক্ষা আছে তার সমস্ত প্রশ্ন উত্তর দেখিয়ে দিলাম, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আমি দেখিয়ে দিয়েছি t.me বাগিশ এডুকেশন, বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেইখানে অন্য তোমার নোটসও তোমাদের প্রোভাইড করব। যদি তোমাদের অবশ্যই ইচ্ছা থাকে তোমরা এখানে ঢোকো, এবং তোমার যে কোনো প্রশ্নের সমাধান কিন্তু আমরা করে দেবো। আর একটাই কথা বলতে চাই যে তোমরা অবশ্যই 2025-এর যারা পরীক্ষার্থী আছে, প্রিয় বন্ধু ও বান্ধবী, তাদের মধ্যে কিন্তু ভিডিওটি শেয়ার করো। আমি দীর্ঘদিন ধরে আমাদের প্রচুর ছাত্রছাত্রী, আমি একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়িয়ে আসছি, অসংখ্য ছাত্রের মাঝে সফল তোমরা হবে, এবং দীর্ঘদিন কলেজেও পড়েছি, সেই অভিজ্ঞতা নিয়ে বলছি, আমার প্রচুর ছাত্রদের বোর্ডে র্যাঙ্ক করেছে, তোমরাও করবে। আর তোমরা নিয়মিতভাবে কিন্তু ক্লাস করো, আর তোমাদের পরীক্ষার কি প্রশ্ন আসছে কি আসবে না সেটা কিন্তু আমি স্ক্যান করে নিশ্চিত রূপে পরীক্ষা শেষ আপডেট তোমার আমার কাছ থেকে পাবে। বেস্ট অফ লাক। হোলির দিনে প্রত্যেকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।